This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। দুপুর 2টো মানে আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আজ ফুল অ্যান্ড ফাইনালে স্টুডিওতে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মধু কল্পিতা। তবে আজ একটা বিশেষ দিন তো বটেই, তার কারণ নতুন একটা বিশেষ বিষয় আজ থেকে দেশে চালু হতে চলেছে মধু কল্পিতা। সেটা দিয়েই শুরু করছি। 8-9-4 দেশে এবার জিএসটির দুটো স্ল্যাব, দেশে 5 এবং 18% হারে জিএসটি। ফলে বুঝতেই পারছেন 12 এবং 18% যে স্ল্যাবটা ছিল সেই স্ল্যাবটা উঠে গিয়ে এবার থেকে 5%, 18%, 5% এবং 18% হারে জিএসটি। এর ফলে অন্তত পক্ষে 175টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে। স্পেসিফিক্যালি যেটা উল্লেখযোগ্য না, যা না বললেই নয়, তা হচ্ছে দাম কমবে 33টি জীবনদায়ী ওষুধের। এছাড়াও বিমা এবং স্বাস্থ্য বিমার ক্ষেত্রে যে প্রিমিয়াম, সেই প্রিমিয়ামে জিএসটি একেবারে থাকছে না। ফলে বিমার খরচ কমবে, এ কথার বলার অপেক্ষা রাখে না। কৃষিকাজে ব্যবহৃত যে একাধিক সরঞ্জাম, যেমন ধরুন ট্র্যাক্টর, কীটনাশক, সেচের নানাবিধ সরঞ্জাম, সে সব কিছুর দাম কমছে। আর এই যাবতীয় বিষয়ের ফলে প্রভাব পড়বে সবজি বাজারে, অর্থাৎ সবজি বাজারে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এবার থেকে এখনো পর্যন্ত 175টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, যার মধ্যে 33টি জীবনদায়ী ওষুধের দাম কমবে বলে জানা যাচ্ছে। দেশ জুড়ে আজ কার্যকর নতুন জিএসটি হার। মধুকল্পিতা একেবারে, এবং দেশ জুড়ে যখন আজ থেকে নতুন জিএসটি হার কার্যকর হচ্ছে, তারপরে জিএসটি হ্রাসের সুবিধা এখনো পর্যন্ত না পাওয়ার অভিযোগটা কিন্তু উঠে আসছে। কি অভিযোগ উঠছে আরও একবার জানাই। এরপরও জিএসটি হ্রাসের সুবিধা না পেলে অভিযোগের জন্য প্ল্যাটফর্মের ব্যবস্থা করেছে কেন্দ্র। জিএসটি সম্পর্কিত যে অভিযোগ, সেই অভিযোগগুলি সেখানে করার জন্য একটি পোর্টাল চালু করেছে সরকার। আপনি জিএসটি সংস্কারের পর নতুন হার, বিলিং এবং ছাড়গুলি সম্পর্কিত আপনার অভিযোগ জমা দিতে পারবেন, এমনই কিন্তু একটা ওয়েবসাইট খোলা হয়েছে। কারণ আমরা সকাল থেকে শুভজিৎ বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা যখন যাচ্ছেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন, তখন যারা ক্রেতা তারা অনেক ক্ষেত্রে অভিযোগ করছেন যে এখনো পর্যন্ত তারা সে হারে ছাড় পাচ্ছেন না। শুধুমাত্র ওষুধের ক্ষেত্রে সেই বিষয়টা হচ্ছে না, যারা ওষুধের দোকানে যাচ্ছেন তারা ছাড় পাচ্ছেন, কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর দাম আজকে কমার কথা, সেগুলো অনেক ক্ষেত্রে কিন্তু তারা সেই সুবিধাটা পাচ্ছেন না। ঠিকই তাই। পাশাপাশি আপনাদের এটাও জানিয়ে রাখবো, কল বা SMS এ আপনার বক্তব্য রাখতে পারবেন। টোল ফ্রি একটা নাম্বারটি জানিয়ে রাখি 1915 এছাড়াও আরও একটা নাম্বার আপনাদের বলবো, যেখানে মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে আপনারা অভিযোগ জানাতে পারেন। সেই নাম্বারটি হচ্ছে 88401915 8800001915। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ করতে পারেন, মেসেজ করে অভিযোগ জানাতে পারেন। আর হেল্পলাইন নাম্বার 1915। শুভজিৎ, এক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম যারা বিক্রেতারা রয়েছেন তারা বিশেষ একটি তাদের কারণ দেখাচ্ছেন। তারা বলছেন যে আগে থেকে যে জিনিসগুলো তাদের স্টক করা রয়েছে, সেই স্টকটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা নতুন হারে জিএসটি, সেই জিএসটিটা কিন্তু কার্যকর করতে পারছেন না। সুতরাং এক্ষেত্রেও তারা একটা সমস্যার সম্মুখীন হচ্ছে নিঃসন্দেহে। এবং কার স্টক কখন কিভাবে ক্লিয়ার হবে সেটা যদি প্রপার মনিটরিং না থাকে, সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ধোঁয়াশা, একটা ট্রান্সপারেন্সির, স্বচ্ছতার অভাব ঘটবে। কিন্তু তারা যেটা বলছে, তুমি যেরকম বললে, একদমই তাই। একেবারে প্রদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি, প্রদীপ্তর কাছে সরাসরি চলে যাবো। প্রদীপ্ত, আজ যখন দেশ জুড়ে কার্যকর হচ্ছে নতুন জিএসটি, তখন ক্রেতাদের তরফ থেকে একটা অভিযোগ বারবার উঠছে যে তারা যে হারে দাম কমার কথা বা আশা তারা করেছিলেন, সেই বিষয়টা তারা দেখতে পাচ্ছে না। অর্থাৎ তারা যতটা আশা করেছিলেন ততটা হচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে তারা যাচ্ছেন যখন নিত্য প্রয়োজনীয়, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে তারা যখন যাচ্ছেন, তখন তারা দেখছেন যে আগের দামেই তাদেরকে কিনতে হচ্ছে জিনিস। এই অভিযোগ কিন্তু উঠে আসছে। দেখো, খুব স্বাভাবিকভাবেই এই অভিযোগ হয়তো দিন কয়েক আরও চলবে, তার কারণ এখনো পর্যন্ত কোথাও কিছু কমিউনিকেশন গ্যাপ থেকে যাচ্ছে, এরকমটাই বলা হচ্ছে প্রশাসনের তরফে। তবে তার পাশাপাশি যে কথা ভারত সরকার জানিয়েছে তা হলো তারা তিনটি বিষয় তারা জানাচ্ছেন যে এই ধরনের কোনো অভিযোগ যদি কেউ জানাতে চান, অর্থাৎ ক্রেতারা যদি কোনো অভিযোগ জানাতে চান, তাহলে তারা 1915 এই হেল্পলাইনে তারা ফোন করে জানাতে পারেন তাদের অভিযোগ। তাছাড়া তারা কনজিউমার হেল্পলাইন .gov
in এই ওয়েবসাইটেও তাদের অভিযোগকে তারা নিবন্ধ করতে পারেন এবং সেই অভিযোগ পাওয়ার পর সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, প্রয়োজনে রাজ্য সরকারকে আর নির্দেশ দেওয়া হবে। এবং একই সঙ্গে একটি নাম্বারও তারা দিয়েছে যেখানে মেসেজ বা হোয়াটসঅ্যাপের মধ্য দিয়েও ক্রেতারা তাদের যদি এই জিএসটির ক্ষেত্রে যেখানে যেখানে এই অভিযোগ আসছে বা অভিযোগ তারা করতে চান তাহলে সেটাও তারা জানাতে পারবেন। একটি নাম্বার সেটা দেওয়া হয়েছে 88 তারপরে 401915 অর্থাৎ 8800001915 এই নাম্বারের মধ্য দিয়েও কিন্তু ক্রেতারা তাদের অভিযোগকে জানাতে পারবেন এবং এই সমস্ত জায়গায় যে ধরনের অভিযোগ আসবে সেইগুলো খতিয়ে দেখে প্রয়োজনে যেখানে যেখানে নির্দেশ দেওয়ার সেখানে সেই নির্দেশ দেওয়া হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে উৎসবের মরশুমে, গতকালও আমরা দেখেছি প্রধানমন্ত্রী একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে সাশ্রয় উৎসব হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেখানে যেখানে এই বিভ্রান্তি রয়েছে এখনো জিএসটির ক্ষেত্রে বা ক্রেতারা যেখানে এই কম দামে জিনিসটা পাচ্ছেন না জিএসটি ছাড়ের পর, সেই অভিযোগগুলো জানানোর জন্যই একদিকে হোয়াটসঅ্যাপ মারফত তারা অভিযোগ করতে পারবেন, ইমেল মারফত অভিযোগ করতে পারবেন, একই সঙ্গে সরাসরি যে হেল্পলাইন নাম্বার দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেখানেও তারা অভিযোগ জানাতে পারবেন। অর্থাৎ এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে কোনো অভিযোগ পেলেই তারা তৎপরতার সঙ্গে সেটা, অর্থাৎ ক্রেতারা যারা রয়েছেন তারা যে অভিযোগটা করছেন সেই অভিযোগ তারা জানাতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু একটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুবিধা চালু করা হচ্ছে, যেমন হেল্পলাইন নাম্বার রয়েছে, ঠিক তেমনি ইমেল মারফতও কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন। শুভজিৎ, একদমই তাই, একদমই। কিন্তু বাস্তব ছবিটা মধুকল্পিতা যেরকম আমরা আলোচনা করছি আজকে থেকে ইমপ্লিমেন্টেড হচ্ছে বিষয়টি, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশন কতটা বাস্তব পরিস্থিতিতে দেখা যাচ্ছে সেটা একটু সরাসরি জেনে নেওয়া দরকার। আমার সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শিলিগুড়ি থেকে। প্রসেনজিৎ, আজকে থেকে চালু হচ্ছে আমরা জানি, কিন্তু চালু হওয়ার সঙ্গে সঙ্গে তো একটা প্রসেস থাকে, গোটা বিষয়টা ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা তার একটা, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো মানে সাধারণ মানুষ এই পরিষেবা পেতে শুরু করেছেন? যদি পেতে শুরু করেন তাহলে কতটা, যদি অসুবিধার কোনো কোনো জায়গা থাকে সেগুলো কি একটু ডিটেল বলো প্লিজ। দেখো, আমি সরাসরি কথা বলার চেষ্টা করব বিক্রেতাদের সঙ্গে যারা পরিষেবাটা ক্রেতাদেরকে দেবেন। শিলিগুড়িতে কিন্তু এই জিএসটি নিয়ে এখানেও নানা বিভ্রাট আছে এবং যে দাম অন্তত আজকের ডেটে সেই দাম কিন্তু কমছে না। কেন বিক্রেতারা বলবেন সমস্যাটা কোথায় হচ্ছে? আজকে থেকে তো দাম কমার কথা। সমস্যাটা যেখানটায় হচ্ছে, ধরে রাখুন কাঁচামাল যেটা আছে একদম দুধ পনির সেগুলো হয়ে গেল, সেগুলো আমরা ধরে রাখুন আজকের থেকেই আমরা নতুন রেটে পেয়ে যাব, কাল থেকে নতুন রেটে পেয়ে যাব। কিন্তু ধরে রাখুন যেগুলো আছে একটু তেল চাল আমাদের আগেরও কিছু সামান্য আছে স্টক, খুব একটা নেই, ধরে রাখুন অল্প যেটাই আছে, সবার আলাদা আলাদা স্টক থাকে, তো সেখানটায় একটা যারা রিটেলার আছে তাদের একটু অসুবিধা অবশ্যই হবে। আপনারা ওই বেশি জিএসটি দিয়ে কিনেছেন? অবশ্যই অবশ্যই, সেটাতেই আমাদের একটু অসুবিধাটা হবে। সেটা নিয়ে আমরা আপনারা কি আজকে থেকে কম দাম নিচ্ছেন না পুরনো দামই বাড়াচ্ছেন? না, এখন তো আজকেও আমরা আগের দামটাই নিচ্ছি। যদি সরকারের সেরকম নির্দেশ আসে যে আমাদেরকে নতুন জিএসটি অনুসারে দামটা নির্ধারণ করতে হবে তাহলে অবশ্যই তাহলে আমাদের সেই রেটে বিক্রি করতে হবে। একটা এখানেও থেকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। একদম তুমি শুনলে, আমি একবার ক্রেতাদের সঙ্গে কথা বলি যারা আছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি, তারা সুযোগটা পাচ্ছেন কিনা। দিদি একটু কথা বলি। দিদি, এই যে আজকে থেকে তো জিএসটি কমার কথা, মানে আম জনতার রাহতের কথা, কিন্তু বাস্তবে কি হলো পেলেন? ভাই জানি না, আমাদের খরচ কিছু কমছে না, ওরা জানে যা বিল দেয় দিয়ে দিই ব্যাস। দাম কিছু কমলো না কিছু তো। শুনুন, মাছের যে খরচ সেটা যদি 2 টাকা বাঁচে তো বুঝবো। আমরা তো অত বিজনেসের লোক নই, সাধারণ বাড়ির মহিলা, পরিষ্কার কথা। অনেকে বলছে যে স্টক গুলো শেষ হয়নি সেই কারণে আজকে থেকে দাম কমছে না। সে তো ব্যবসাদারদের একরকম প্রসেস থাকবে আর আমাদের নেতা নেত্রীদের আর একরকম প্রসেস থাকবে, মধ্যেখানে আমরা পিছতে থাকি। ঠিক আছে, তুমি শুনতেই পেলে ক্রেতারা কিন্তু তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। শিলিগুড়ি শহরের ক্ষেত্রেও কিন্তু জিএসটি অন্তত আজকে থেকে কমছে না। ক্রেতারা বলছেন তাদের যে স্টক, সেই স্টক রয়েছে, সেই স্টক তারা পুরনো জিএসটি, অর্থাৎ স্টক ক্লিয়ার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ধরে তার বাস্তবায়নটা দেখতে পাওয়া যাবে না। আর গ্রাহক যারা সাধারণ মানুষ তারা সেক্ষেত্রে এখনো পর্যন্ত তার সুফল দেখতে পাননি। আশা করা যায় সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু এখনো পর্যন্ত স্টক ক্লিয়ারেন্স ইত্যাদি নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে যে জিএসটির নতুন হার আজ থেকে শুরু হচ্ছে ঠিকই, কিন্তু তার সুফল পাওয়া এখনো শুরু হয়নি। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সেটা দেখতে পাওয়া যাবে। নানাবিধ কারণে এখনো পর্যন্ত একটা কনফিউশন রয়েছে। ধন্যবাদ প্রসেনজিৎ।
আগের টেলমার হচ্ছে আপনার 227 হচ্ছে দাম ছিল, ওটা কমে গিয়ে কিন্তু 212 টাকা দাম হয়ে গেল। এরকম প্রত্যেকটা আইটেমেরই দাম আমাদের কমাতে হয়েছে। আমাদের কাছে নতুন প্রিন্ট কিন্তু এখনও পর্যন্ত আসেনি, তা সত্ত্বেও কিন্তু আমাদের কিন্তু জিএসটি অনুযায়ী এমআরপিটাকে আমাদের পুরো মানে কম দামি এমআরপিটাকে লিখতে আমরা বাধ্য আমরা, এবং এটাই আমাদের কাস্টমারকে দিতে হচ্ছে এবং কাস্টমাররা তাতে অবশ্যই সুবিধা হচ্ছে কাস্টমারদের। আমাদের এই 2.5% করে এখন নেওয়া বাধ্যতামূলক। আমাদের সব মেডিসিনই রয়েছে এবং যতটা সরকার কমিয়েছে সেক্ষেত্রে সাধারণ মানুষ, আরও যারা নিম্নবিত্ত সাধারণ মানুষ, তাদের পক্ষে আরও সুবিধা হয়েছে সেক্ষেত্রে। কবে কমবে এতটুকু আমাদের জানা নেই এখন। কোম্পানির ঘর থেকে যতক্ষণ পুরনো স্টকের মাল বেরাবে ততক্ষণ কমার কোনো সম্ভাবনা নেই আপাতত। সেসব বিষয়ে আমাদের জানা নেই, পুরনো দামেই বেচতে হবে এখন পর্যন্ত। তাও এখনো পর্যন্ত বলতে পারছি না, তাও 10 দিন হোক 12 দিন, পুরো মাঝখানে গিয়ে লিখতে পারে। টেট্রা প্যাকের দাম ওইগুলো তো এখনও আসেনি, আমার পুরনো স্টক যা ছিল শেষ হয়ে গেছে। এখন নতুন আসলে পারে তখন বুঝতে পারবো। কতদিন লাগতে পারে কিছু আইডিয়া আছে? ওটা মানে আপনার 2-1 দিনের ভিতরেই চলে আসবে, তখন বুঝতে পারবে। আজ থেকে আমাদের তো জিএসটি লাগু করেছে, কিন্তু আমাদের জিএসটি তো আগেকার স্টকটা তো আমার ঘরে পড়ে আছে। ওই স্টকটা তো আমরা তো কিছু এখনও ওই সরকার প্রশাসন তো কোনো কিছু তার উদ্যোক্তা তো কিছু ব্যবস্থা করলো না। আগেকার স্টকটা তো আমাদের ঘরে থেকে গেল, কিন্তু এখনকার যেটা লাগু জিএসটিটা আছে সেই জিএসটিটা তো আমাদের ঘরে পড়ে থেকে গেছে। সেই জিএসটিটার ইয়েটা কি করবে সরকার? সেই জিএসটিটা নিয়ে তো ভাবলো না সরকার। পেরাতে কতদিন লাগবে? আরও পেরাতে ক্লোজিং মাস না ছাড়া এগুলো আমাদের কোনো ব্যাপার হয় না। ক্লোজিং মাসে আমাদের মার্চ মাস বলে ক্লোজিং হয়, তখন ওই মাসে ক্লোজিংটা দেখলে আমাদের মনে হতো না ঠিক আছে। এতদিন সময় লাগলো, এই হঠাৎ করে 10 দিনের মাথায় জিএসটিটা লাগু করে দিল, ব্যালেন্স নীল করে দিল। সেই লাগুটা তো আমাদের কিছু ক্ষেত্রে কিছু হলো না, উল্টা নিটফল আমাদের ঘরের মাল ঘরে থেকে গেল। না, এখনো কমেনি। কেন? দেরি হবে একটু কমতে। কেন কমতে? ওদের মাল ঢুকবে, নতুন মাল ঢুকবে, তবে তো কমবে দামটা। এখন তো জিএসটি দিয়ে আমি মালটা কিনেছি, কোথার থেকে বিকবো? কম দামে জিনিস কি পাচ্ছেন? জিনিসের দাম কমেছে? না না, এখনো পর্যন্ত কই কমেনি তো। যা দামে কিনছিলাম সেই দামে কিনছি। যে মালটা কেনা আছে ওই মালটা শেষ না হওয়া পর্যন্ত এখানে আমরা কম পাবো না। এখন তো আমাদের উপরওয়ালা যারা করবে তবে তো হবে দিতে পাবো। আগে স্টকের মাল শেষ করুক সব। কবে নাগাদ দাম কমতে পারে জিনিস? এই মাসটা পেরিয়ালে পর হতে পারে কমবে। এই মাসটা লোকের তো কেনা আছে মালগুলো, সেগুলো বিক্রি হোক। আমরা মনে হচ্ছে 1-2 দিনের মধ্যেই কমবে, আর বিফোর পূজা তো নিশ্চয়ই কমবে, এটা আমার ধারণা। কারণ সবটাই ফাঁকিবাজি তো হতে পারে না। জিএসটি কমেছে আর জিনিসপত্রের দাম কমবে না, সেটাও আমরা কেন মানব? আজ থেকে দেশ জুড়ে কার্যকর নতুন জিএসটি এবং জিএসটি সাশ্রয় উৎসব প্রচার শুরু করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বাজার পরিদর্শনে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ সকাল সকাল তিনি বাগুইয়াটি বাজারে তিনি সেখানে পৌঁছে যান। পুরো বাজার তিনি পরিদর্শন করেন, যারা ক্রেতা যারা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলেন, কেননা আজ থেকেই দেশ জুড়ে নতুন হারে জিএসটি এবং সেই বিষয়কে সামনে রেখেই জিএসটি সাশ্রয় উৎসব প্রচার শুরু বিজেপির। দেখতেই পাচ্ছেন আজ সকালে যখন তিনি বাগুইয়াটি বাজারে পৌঁছে গিয়েছিলেন সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি। সমস্ত জিনিসের ক্ষেত্রে দাম কমেছে নিঃসন্দেহে। এটা মাইক্রো লেভেলে যেমন সাধারণ উপভোক্তাদের উপকৃত করবে, একইভাবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং ভারতবর্ষের অর্থনীতিতে একটা নতুন প্রাণের সঞ্চার হবে। নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য, প্রধানমন্ত্রীকে অভিনন্দন করার জন্য এবং যারা এই বিষয়গুলির সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে একদম ডেলিভারি পয়েন্টে যারা থাকেন, ছোট ছোট দোকানদার, সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আজকে এই জিএসটির একটা ব্যাপকতর প্রভাব পড়বে। আর এই যে জিএসটি নতুন হারে তার ফলে কিন্তু অনেকটাই সুরাহা পাচ্ছেন আমজনতা এবং ইতিমধ্যেই মোদীকে কৃতিত্ব দিয়ে সোশ্যাল মিডিয়াতে ডিপি প্রোফাইল পিকচার বদল বঙ্গ বিজেপি নেতৃত্বর শ্রমিক ভট্টাচার্য থেকে সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানালেন মোদী সরকারকে। স্বদেশি পণ্য উৎপাদন এবং ব্যবহারের পক্ষে সওয়াল। দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকেই তারা নিজেদের প্রোফাইল পিকচার ডিপি প্রোফাইলের ছবি এবং ডিপি তারা কিন্তু বদলে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আজকে এই অবসরে ধন্যবাদ দিতে চাই। বাঙালির উৎসবকে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী
এই ডেট ঠিক করেছেন যে মাতৃপক্ষ শুরু হলো এবং মাতৃপক্ষের শুরুর পরই প্রায় নিত্য প্রয়োজনীয় 150-র বেশি জিনিসের দাম আজকে থেকে কমে যাচ্ছে। পেন, খাতা, কলম যার উপরে আগে ট্যাক্স ছিল সেগুলো জিরো হয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হবে, প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে এবং এটা পুজোর আগে বাঙালি সহ সমস্ত দেশবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। কমানোর জন্য আন্দোলন তো করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই আন্দোলনের ফলে বাধ্য হলেন, দেখলেন যে ভোট বেরিয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি কমিয়ে বলছেন আমরা করলাম। তাহলে ওনারা তো ছিলেন, মোদিও ছিলেন, জিএসটিও ছিল, দাম বৃদ্ধিও ছিল, মানুষের কষ্টও ছিল। মানুষের কষ্ট তখন চোখে পড়েনি, আজকে হঠাৎ মানুষের কষ্ট দেখে কুমিরের কান্না করছেন। এর আসল প্রতিকার এবং আসল উত্তর মানুষ বুঝে নেবে সামনের নির্বাচনে। আর নতুন এই জিএসটি হার চালু করে কংগ্রেসকে সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 11 বছর আগে 2 লক্ষ টাকা আয় করলেও আয়কর দিতে হতো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যে 30% পর্যন্ত কর নিত কংগ্রেস সরকার। বাচ্চাদের লজেন্সেও কর নেওয়া হতো। কিন্তু নতুন জিএসটি চালুর পর অনেক পণ্য এখন একেবারে করমুক্ত। অরুণাচলের সভা থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 11 साल पहले की बात कर रहा हूं। 2 लाख रुपया अगर कमाया आपने तो आपको इनकम टैक्स देना पड़ता था और आम जरूरत की कई चीजों पर कांग्रेस की सरकार 30% से अधिक टैक्स लेती थी। बच्चों की टॉफी पर भी इतना टैक्स लगाया जाता था। जीएसटी को भी हमने सिर्फ 2 स्लैब तक सीमित कर दिया है, 5% और 18%। बहुत सारी चीजें अब टैक्स फ्री हो गई है। बाकी सामान पर भी टैक्स बहुत कम हो गया है। आप आराम से अब अपना नया घर बना सकते हैं। ये जीएसटी बचत उत्सव आपके लिए बहुत यादगार बनने वाला है। অন্যদিকে দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাহস সংযমে শক্তি যোগায় নবরাত্রি। উৎসব জীবনে উদ্দীপনা উৎসাহ নিয়ে আসুক। এবছরের নবরাত্রি আরও স্পেশাল। জিএসটি সংস্কারের ফলে গতি পাবে স্বদেশি মন্ত্র। আসুন আমরা উন্নত ও স্বনির্ভর ভারত গড়তে এক হই। উৎসব সবার হৃদয়ে নতুন শক্তি ও নতুন বিশ্বাস জাগিয়ে তুলুক। নবরাত্রির দিন এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী। জিএসটি সংস্কারের কৃতিত্ব নিয়ে কারাকারি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নতুন জিএসটির জন্য 20,000 কোটি টাকা ক্ষতি হবে রাজ্য সরকারের। আর্থিক ক্ষতি সত্ত্বেও মানুষের স্বার্থে নতুন জিএসটিতে সায়, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিএসটি নিয়ে আজকে কেউ কেউ বড় বড় ভাষণ দিচ্ছেন, আমি একটা কথাই বলি, এই যে ইন্স্যুরেন্সের থেকে টাকা এই জিএসটি কমানো না থাকা, এটা ফার্স্ট চিঠি আমি লিখি। মানুষের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এর জন্য ক্রেডিট কার্ড জানেন যারা ভাষণ দিচ্ছে তাদের নয়, ক্রেডিট হচ্ছে রাজ্যের। এর জন্য আমাদের রাজ্যের কত লোকসান হচ্ছে জানেন? আমাদের রেভিনিউ আর্নিং যা দিয়ে আমি ধরুন কখনো লক্ষ্মীর ভাণ্ডার করি, কখনো বিনা পয়সায় রেশন দিই, কখনো কৃষক বন্ধু দিই, কখনো সাইকেল দিই, কখনো ট্যাব দিই। শুধুমাত্র ইন্স্যুরেন্সের আমরা বলেছি কোনো প্রিমিয়াম যেন বাড়ানো না হয়, এবং ওইটার জন্যই আমাদের রাজ্যের রেভিনিউ লোকসান হচ্ছে 900 কোটি টাকা, আর বাদবাকি নিয়ে প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি। কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া। টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকে, তার জন্য আমার দুঃখ নেই। সাধারণ মানুষের কাজটা হচ্ছে, এটা আমি খুশি। জিএসটি যখন এতদিন বেশি ছিল তখন যদি ডিসক্রেডিট কেন্দ্রের হয় তাহলে এখন ভালোটা কেন্দ্রের নয়। কে ওই সিদ্ধান্ত নিল? সিদ্ধান্ত নেওয়া তো কেন্দ্রের অধিকার আছে, এবং কেন্দ্রের কেন অধিকার আছে আমরা যুক্তিপূর্ণভাবে বলছি।
জিএসটি কাউন্সিল, সেই জিএসটি কাউন্সিলে প্রত্যেকটি রাজ্যের প্রতিনিধিত্ব থাকে। ভারতবর্ষে সব থেকে বেশি রাজ্যের কার সরকার আছে এই মুহূর্তে? বিজেপি সরকার আছে। তো ক্রেডিট গোস টু বিজেপি, পিএম নরেন্দ্র মোদীজি, তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জিএসটি কাউন্সিল পরে সেটাকে অ্যাপ্রুভ করেছে। কারণ জিএসটি কাউন্সিলের বেশিরভাগ সদস্য হচ্ছে ভারতীয় জনতা পার্টির সদস্য, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি দ্বারা রুলড গভর্নমেন্ট। তারা হাত তুললে অন্যদের না বললেও কিছু করার নেই। কালচিনি চা বাগানের শ্রমিকরা তারা পুজোর আগে বোনাস পাননি, সে কারণে ক্ষুব্ধ। বোনাসের দাবিতে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। কালচিনি থানার সামনে তারা অবস্থানে বসেছেন। থানার সামনে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শুধু কালচিনি নয়, আপনাদের জানিয়ে রেখে আলিপুরদুয়ারের বহু চা বাগানই এই পরিস্থিতির শিকার। তারা বোনাস পাননি শ্রমিকরা, এমনটাই অভিযোগ। আমার সহকর্মী সুজিত এই মুহূর্তে রয়েছে। সুজিত, এই ছবিটা এইমাত্র যে ছবিটা দর্শকরা দেখছেন উইথ অ্যাম্বিয়েন্স, সেই ছবিটা এই মুহূর্তে নর্থ বেঙ্গলের অনেকগুলো চা বাগানে রয়েছে। তুমি এই মুহূর্তে কালচিনিরটা স্পেসিফিক্যালি বলো। আরও একটা বিষয় আমি জানবো তোমার কাছ থেকে, যে বোনাস না দিয়ে নাকি কোহিনুর চা বাগান কর্তৃপক্ষ পালিয়ে গিয়েছে উধাও, এমনটা অভিযোগ উঠছে, সেটা কি সত্যি? দেখো, পুজো খুব দোরগোড়ায়, স্বাভাবিকভাবেই পুজো বোনাস না হয় শ্রমিকরা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। কালচিনি চা বাগান বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল, তারপর খুলেছে। এই খোলার পর কাজ শুরু হওয়ার পর তারা কিন্তু বোনাস দেয়নি। স্বাভাবিকভাবে বোনাস নিয়ে সকাল থেকে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। পাশাপাশি কোহিনুর চা বাগানে গত দুদিন আগে বোনাস এবং মজুরি না দিয়ে, মালিক পক্ষ নোটিশ না দিয়ে কিন্তু তারা বাগান ছেড়ে পালিয়ে গেছে। স্বাভাবিকভাবেই বোনাস নিয়ে কিন্তু চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দানা পাচ্ছে। আমরা দেখেছি যে আলিপুরদুয়ার জেলায় বেশ কিছু চা বাগানে প্রায় 50% চা বাগানের বোনাস এখনো কমপ্লিট হয়নি। স্বাভাবিকভাবে এই বোনাস নিয়ে কিন্তু শ্রমিকদের মধ্যে একটা সংকট তৈরি হয়েছে। তারা বিভিন্ন দোকান থেকে ঋণ নিয়ে খাবার খাচ্ছেন, ফলে তারা তা দিতে পারছে না। প্রচুর জামা কাপড় রয়েছে, স্বাভাবিকভাবে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। এই উদাহরণ হিসেবে যে কালচিনি চা বাগানের বিক্ষোভ শুরু হয়েছে, আমরা দেখেছি আজকেও কোহিনুর চা বাগানের শ্রমিকরা কাজ বন্ধ করে সেখানে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। তারা জানিয়েছেন অবিলম্বে বাগানটা খুলুক এবং বোনাস দিক। কালচিনি চা বাগানের একই অবস্থা, বোনাসের দাবিতে কিন্তু তারা বুঝতে পেরেছি। অর্থাৎ এই মুহূর্তে পুজোর আগে বোনাস না পেয়ে তারা তাদের একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। ধন্যবাদ সুজিত। মালিকরা কোনো মতন একটা নোটিশও করছে না যে অমুক তারিখ আমরা বোনাস দিব, 20% দিব, আগেকার যা 7 মাস আর বর্তমান 2.5 মাসের যে সেটা সমস্ত আমরা পেমেন্ট করবো। কিন্তু বারবার ওইখানকার লোকাল ইউনিয়ন বারবার ম্যানেজমেন্টের কাছে যাচ্ছে, দিচ্ছে, জিজ্ঞাসা করছে, কিন্তু ম্যানেজমেন্ট পক্ষ থেকে কোনো সুরাত না পেয়ে আজকে বাধ্য হয়ে বা কালচিনি বাগানের শ্রমিকরা, ব্যান্ড ডিভিশন, আউট ডিভিশন শ্রমিকরা গেটে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। যেখানে ম্যানেজমেন্টকে না পেয়ে, ম্যানেজমেন্টের সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পাওয়ার পরে এখানে সমস্ত শ্রমিকরা আজকে কালচিনি থানাতে আসে, এখানে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে। कोई कमिटमेंट नहीं है मालिक मैनेजर, तो इसीलिए हम लोग अभी लेबर लोग सभी गेट में आए। आंदोलन करके क्या करेगा? काम करके क्या होगा? हम लोग को बकाया जो हमने मिल रहा है तो काम करके क्या होगा बोल के सभी लेबर लोग आया। अभी हम लोग थाना में आए। মুর্শিদাবাদে আরও এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। ফারাক্কার দোকান থেকে উদ্ধার হয়েছে পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ। 1.5 মাস আগে অসুস্থতার কারণে গাজিয়াবাদ থেকে রাজ্যে ফেরেন কালু হাঁড়ি। আজ দোকান ঘরের মধ্যেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অসুস্থতার কারণে অবসাদে আত্মঘাতী দাবি পরিবারের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এসে দেখছে ঝুলছে, শুনলাম খবর। কোথায়? বাড়িতে। কোথায় ঝুলছে? এই কেতুর দোকানের কাছে। তো কি করতেন আপনার দাদা? এটা দাদন খাটতো বাইরে। বাইরে পরিযায়ী শ্রমিক? অনেকদিন থেকে। মানে পরিযায়ী শ্রমিক কাজ করতো? যখন ওর দাদনওয়ালা খবর দিল আমার মামাকে যে তোমার ভাগনা ভাত টাত খাচ্ছে না, তুমি নিয়ে যাও, তখন একজনের হাতে তুলে দিল্লি থেকে পাঠিয়ে দিয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। ভগবানগোলায় রান্নার হাঁড়ি উল্টে বিক্ষোভ অভিভাবকদের। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, যে অভিযোগটি উঠে আছে কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু খাবারের নিম্নমানের দেওয়া হচ্ছিল এবং তাতে পোকা ছিল। সেই কারণেই কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলাকাবাসী আসেন এবং অভিভাবকরা আসে এবং তারপর রান্নার যে হাঁড়ি, সেই হাঁড়ি উল্টে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। এমনই ঘটনা ঘটেছে ভগবানগোলা 2 নম্বর ব্লকের। অভিযোগ যে নিম্নমানের খাবার দেওয়া হয় শিশুদের প্রত্যেকদিন। এই খাবার খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। এছাড়াও এখানে কোনো পাঠদানের কোনো ব্যবস্থা নেই। সেই কারণে কিন্তু এরকম বিক্ষোভ এবং খাবারের যে হাঁড়ি, সেই উল্টে কিন্তু যে রান্না করা খাবার, সেই হাঁড়ি খাবার কিন্তু ফেলে দেওয়া পর বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা।
একেবারেই ধন্যবাদ। আচ্ছা না আছে এরা কি করে জানলো যে রানছে সে যে বলেছে কি নাই খিচুড়িতে ডাল টাল কিচ্ছু দেয় না, ওর তেল মেল কিচ্ছু দেয় না, কোনো হাইজিন মানে মেনটেন হয়। ব্লক সভাপতি বদল ঘিরে মুর্শিদাবাদে আবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দল, সেটা কিন্তু প্রকাশ্যে আসছে। মঞ্জু শেখকে বেলডাঙ্গা পূর্ব পাড়ের ব্লক সভাপতি করায় বিস্ফোরক রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী। খুনের মামলায় অভিযুক্ত মঞ্জু শেখ কেন ব্লক সভাপতি করা হলো তাকে প্রশ্ন তুললেন দলেরই বিধায়ক। আরও একবার জানাই আপনাদেরকে, মুর্শিদাবাদে সেখানে আরও একবার প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। মঞ্জু শেখ যিনাকে সভাপতি করা হয়েছে তিনি অ্যাবসকন্ডেড, তিনি পালিয়ে বেড়াচ্ছেন এবং তিনি সুপ্রিম কোর্টেও তার বেল খারিজ হয়েছে। সেই রকম একজন ব্যক্তিকে ব্লক তৃণমূল কংগ্রেসের যদি সভাপতি করা হয়, সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা এই ব্যাপারে আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা এ ব্যাপারে জানাবো এবং যাতে এই রকম একজন ব্যক্তিকে সভাপতির পদ থেকে সরানো হয় বা বাতিল করা হয়, তার জন্য আমরা আবেদন রাখব। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, মুর্শিদাবাদে তৃণমূলের যে কোন্দল সেটা তো আরো একবার প্রকাশ্যে চলে এলো, এবারে ব্লক সভাপতি বদলকে কেন্দ্র করেও তৃণমূলের গোষ্ঠী কোন্দল। দেখুন, কোথায় গোষ্ঠী কোন্দল আছে সেটা আমার জানা নেই। ব্লক সভাপতি যার বিরুদ্ধে রবিউল আলম চৌধুরী রেজিনগরের বিধায়ক কমপ্লেন করছে বা আপনাদের মাধ্যমে বলছে, তো উনি কি আগে থেকে জানতেন না যে উনি মার্ডার কেসের আসামি না কি নর্মাল কেসের আসামি? তো উনি এতদিন কেন কিছু বলেননি? এতদিনে তো ওই মঞ্জুর শেখই তো ব্লক তৃণমূলের সভাপতি হিসাবে কাজ করেছে। গত 2 বছর ধরে তো সেই ব্লক সভাপতি হিসাবে কাজ করছে। তাহলে যদি সে কেসের আসামি না কি, তাহলে তার এলাকার ব্লক, সে রেজিনগর বিধানসভার এমএলএ, আর তার আন্ডারে যে ব্লক, আজকে উনি যে কথা বলছেন এটা তো নির্বোধের মতন কথা বলছেন। যদি সেই ধরনের কিছু থাকতো এলিগেশন, তাহলে তো জেলার প্রশাসনকে ওনার বক্তব্য বলতে পারতো যে এই ধরনের তো এটা উনি কি উদ্দেশ্যে বলছে উনি বলতে পারবে, ওনার বিষয়ে আমি কোনো কথা বলবো না। আর সভাপতি কাকে করবে কাকে করবে না এটা আমাদের কোনো বিষয় না, এটা রাজ্যের সর্বোচ্চ নেতা নেত্রী তাদের বিষয়। তিনারা ডিক্লেয়ার করেছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে ডিক্লেয়ার হয়েছে যে মঞ্জুর শেখকে নিয়ে এত কথা উঠছে। মঞ্জুর শেখ এখন তো নতুন হয়নি, 2 বছর ধরেই সে এখানকার ব্লক সভাপতি আছে। হ্যাঁ, তাহলে তাকে আবার করেছে, সেটা কি তার বিরুদ্ধে কোনো এলিগেশন আছে কি আছে এ ব্যাপারে আমি জানলেও আপনাদেরকে কোনো তথ্য দেব না, যেহেতু ওটা আমারই ব্লক, বেলডাঙ্গা 2 ব্লকের মধ্যেই পড়ে। ওয়েস্ট আর ইস্ট ভাগীরথী গঙ্গার জন্য পশ্চিম আর করা আছে, এটা রেজিনগর পার্ট পড়ে। মঞ্জুর শেখ যেখানকার সভাপতি ওটা ইস্ট পড়ছে, মানে পূর্ব দিক পড়ছে, 6টা অঞ্চল। হ্যাঁ, আর 5টা অঞ্চল আমরা যেখানে বসবাস করি সেটা 5টা অঞ্চল। এটা হচ্ছে বিষয়। একেবারে ধন্যবাদ আপনাকে। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বড় ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। পিওকে ভারতের নিজের অংশই থাকবে, পিওকে ভারতের নিজের অংশই থাকবে। পাক অধিকৃত কাশ্মীরের জন্য কোনো ফৌজি আক্রমণের প্রয়োজন হবে না, পিওকের বাসিন্দারা নিজেই ভারতের অংশ হতে চান, এমন মন্তব্য রাজনাথ সিং এর। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, বড়সড় ঘোষণা, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বড় ঘোষণা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। पीओके को आक्रमण करके हड़पने की जरूरत नहीं पड़ेगी, वो तो हमारा पड़ोसी है ही, वो हमारा है ही पीओके। और पीओके के लोग स्वयं ये कहेंगे कि मैं भी भारत हूं, और वह दिन आने वाला है। তো অপারেশন সিন্ধুর শেষ হলো না, কিন্তু পাকিস্তানের সাথে ভারতের ক্রিকেট ম্যাচ হয়ে গেল। যুদ্ধ চলছে, অপারেশন সিন্ধুর জারি আছে মানে যুদ্ধ চলছে। যখন যুদ্ধ চলছে তখন পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট মাঠে হাজির হয়ে যাচ্ছে।
এ কোন ধরনের যুদ্ধ আমার জানা নাই। আমি রাজনাথ সিংকে বলবো, অধিকৃত জম্মু কাশ্মীর দখল তো পরের কথা হবে, আপনার অনেক পরে দেরি আছে। আপনি অধিকৃত জম্মু কাশ্মীর থেকে একটা আপেল গাছে একটা আপেল ছিঁড়ে নিয়ে আসুন, তাহলে বুঝবো আপনি বাহাদুর। অপারেশন সিঁদুরের পার্ট 2 বা পার্ট 3ও হতে পারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। জঙ্গিরা যেমন ব্যবহার করবে তেমন জবাব দেওয়া হবে। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে। ভবিষ্যতে জঙ্গিরা মাথা চাড়া দিলে ফের শুরু হয়ে যাবে, হুঙ্কার রাজনাথের। पार्ट 2 बाकी है कि पार्ट 3 बाकी है, क्या कुछ कह नहीं सकते। अब तो उसके व्यवहार पर निर्भर करता है। आतंकवादी जैसी हरकत करेंगे वैसा जवाब दिया जाएगा। और हमारे प्रधानमंत्री जी ने भी कहा कि यह तो भी पास है, पास। अभी ऑपरेशन सिंदूर को स्थगित किया है और आगे भी कोई वारदात होगी तो सिद्ध क्यों दिला रहे हैं, फिर आगे होगी तो होगी। फिर से शुरू हो जाएगा। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠলে ভারত যে তার মোক্ষম জবাবটা দেবে সেটা কার্যত আরো একবার স্পষ্ট করে দিলেন রাজনাথ সিং। একদমই, দেখো প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু অপারেশন সিঁদুরের পর যে ভাষায় জবাব দিয়েছিলেন পাকিস্তানকে, সেই একই ভাষায় তিনি কিন্তু এবারও নিজের বক্তব্য স্পষ্ট করে দিলেন। মূলত দেশের দুপ্রান্তে যে মাটি, দেশের দুপাশে যে পড়শি দেশগুলোর মাটি ব্যবহার করে জঙ্গিরা যে আমাদের এই ভারতের বুকে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বা নাশকতামূলক কার্যকলাপ চালানোর চেষ্টা করছে, সেটা কিন্তু রাজনাথ সিংয়ের কাছেও তথ্য গিয়েছে। আর যে কারণেই তিনি এই বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি, স্থগিত আছে, প্রয়োজন হলে অপারেশন সিঁদুর পার্ট 2 বা পার্ট 3 হতে পারে। এমনকি তিনি নির্দিষ্ট করে দিয়েছেন পিওকে ভারতেরই থাকবে। অর্থাৎ এই বার্তা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারতের অবস্থান কি। ভারত কিন্তু কোনোভাবেই পাকিস্তানকে বা জঙ্গি সংগঠনগুলোকে রেয়াত করবে না। সেটা যদি সামান্যটুকু কিছু হয়ে থাকে ভারতের মাঝে, ভারত কিন্তু সেনা কিন্তু কোনোভাবে রেয়াত করবে না, সেটাও কিন্তু আজ প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যে পাকিস্তান সৌদির সঙ্গে চুক্তি করেছে, আমেরিকার সেনাবাহিনী পাকিস্তান এয়ারবেস তৈরি করছে। তারপরেও কিন্তু ভারত একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছে যে ভারত কোনোভাবেই ভয় পাচ্ছে না। ভারত কিন্তু এখনও সেনা তার তৈরি রয়েছে, যে কোনো সময় যদি জঙ্গিরা কোনো রকম নাশকতামূলক কার্যকলাপ করে সেনা কিন্তু ঝাঁপিয়ে পড়বে এবং সেটা কিন্তু অ্যাক্ট অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের মতো অবস্থা হবে, যেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর পরেও বলেছিলেন। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতের অবস্থান এখন কি রয়েছে, সেনাবাহিনীর অবস্থান কি, সেনা এখন কি অবস্থায় রয়েছে সেটাও রাজনাথ সিংয়ের গলাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। দেখো কূটনৈতিকভাবে এর সারা বিশ্ব ভারতের পাশে বা ভারত সারা বিশ্বের সঙ্গে আলোচনা চলছে জঙ্গি নিয়ে, কিন্তু এই পরিস্থিতি দেখে জম্মু কাশ্মীরের সীমান্ত হোক বা অন্য পুরো গোটা দেশের যদি বিভিন্ন সীমান্ত দেখো, সেখানে কিন্তু জঙ্গি গোষ্ঠীগুলো আবার সক্রিয় হওয়ার চেষ্টা করেছে। সেটা হচ্ছে কিন্তু পাকিস্তানের সেনার মদতেই হচ্ছে, পাকিস্তান প্রশাসনের মদতেই হচ্ছে, সেটা কিন্তু জলের মতো পরিষ্কার। আর সেই কারণে কোনো রকম ভাবে যদি জঙ্গিরা মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে ভারত মোক্ষম জবাব দিতে প্রস্তুত, কেননা অপারেশন সিঁদুর এখনো পর্যন্ত শেষ হয়নি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। নিঃসন্দেহে নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তো বটেই, এবং এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি। শুভাশিসবাবু, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইব। গতকালই আমাদের প্রাইম টাইম শোতে আমরা দর্শকদের জানিয়েছিলাম যে লস্করের পরে আবারও জৈশ মাথাচাড়া দিয়েছে, যেন গর্তে লুকিয়েছিল। শুধু মাথাচাড়া নয়, তারা ওপেনলি হুমকি দিচ্ছে ভারতকে, ওপেনলি হুমকি দিয়ে বলছে, যে কারণে আরও একবার প্রমাণ করে দিচ্ছে পাকিস্তান কতটা জঙ্গিদের মদত দেয়। লস্করের পরে জৈশ, ঠিক সেই সময় দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রীর এই বিষয়টা গোটা বিশ্বের কাছে জানিয়ে রাখা, শুধু জানিয়ে রাখা নয়, ভারতের কতটা কনফিডেন্স বলেও আপনার মনে হয়? দেখুন, নরেন্দ্র মোদীজি যখন ইন্ডিপেন্ডেন্স ডে স্পিচটা দিচ্ছিলেন উনি 3টে সি এর কথা বলেছিলেন এবং শেষ সিটা ছিল তার মধ্যে কমিউনিকেশন। ঠিক এই কমিউনিকেশন ব্রিজটা আজকের ডেটে খুব প্রয়োজনীয় এবং সেটাই হচ্ছে বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল, যেখানে আমরা দেশের সাধারণ মানুষ হিসাবে বুঝতে পারছি আমাদের সরকার কতটা কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করছে। আমরা এই দেশবাসী হিসাবে নিজেদের মানসিকতাকে, নিজেদের জীবনশৈলীকে সেইভাবে অ্যালাইন করাটা খুব প্রয়োজনীয়। আমরা একদিক দিয়ে বলছি টেররিজমকে হ্যান্ড টু হ্যান্ড জবাব দিতে হবে, আই টু আই জবাব দিতে হবে, অন্য দিক থেকে আমরা আমাদের দায়িত্ব থেকে ব্যাকফুটে থাকবো, সেটা হতে পারে না। সিটিজেন, সিস্টেম অ্যান্ড এন্টায়ার অরা
টোটালটা আমাদের তৈরি করাটা খুব প্রয়োজনীয়। আমরা শুধু কাউকে মারছি তা বা হিট করছি তা নয়, when we are facing our enemy আমরা তাদের আগে থেকে বলে মারছি, আমরা একদম গিয়ে মারবো, বুঝে মারবো। সেই প্রিসাইজ অ্যাটাক করার জন্য নিজেদেরকে সম্পূর্ণভাবে তৈরি এবং প্রস্তুত করে। একটু আমি আপনাকে জানতে চাইছি একটা বিষয়, একটা স্টেটমেন্ট প্রতিরক্ষা মন্ত্রী তিনি যে বলছেন যে অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি, একটা সাময়িক বিরতি চলছে, স্থগিত রাখা হয়েছে, এই স্টেটমেন্টটা এই সময় দাঁড়িয়ে এ দেশবাসীর জন্য এবং বিশ্বের কাছে কতটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট বলে আপনার মনে হয়? ভীষণ গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, স্পেশালি যখন টেরারিজম এখন ছোট ছোট ইউনিটে ভাগ করে আমাদের বর্ডার লাইন, আমাদের পোরাস লাইনগুলোর আশেপাশে তাদের নিজেদের ইউনিট করার চেষ্টা করছে, তখন বলাই বাহুল্য যে তাদের অ্যাকচুয়াল প্ল্যানটা, কারণ অর্গানিক্যালি পাকিস্তান জানে তারা আমাদের অ্যাটাক করতে পারবে না, সেই যোগ্যতা তাদের আর্মির নেই। যেটা করতে পারে তারা সেটা নন কনভেনশনাল ফরম্যাটে আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। সেই নন কনভেনশনাল ক্ষতিগ্রস্ততাকে কাউন্টার করার জন্যই আমরা একে অপরকে প্রস্তুত করছি এবং সেই প্রসিডিওরের মধ্যে অপারেশন সিন্দুরের 2 এবং 3 ফেজ যেটা নিয়ে উনি একটা উল্লেখ করেছেন, সেই 2 বা 3 ফেজের অন্যতম শ্রেষ্ঠ অংশটুকু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ধন্যবাদ সুভাষিস বাবু। সিঁদুরে মেঘ বোধহয় দেখছেন তারা, না হলে পাক সেনার প্রহরায়, ভাবুন একটা দেশের সেনা পাক সেনার প্রহরায় থেকে জঙ্গিরা হুঙ্কার দিচ্ছে, ভারতে হামলার হুমকি দিচ্ছে কারা? জৈশ লস্কর কমান্ডোরা। বালাকোট থেকে হুমকি লস্কর কমান্ডার যার নাম সাইফুল্লাহ কাসুরি, জৈশ শীর্ষ কমান্ডার ইলিয়াস কাশ্মীরি, তার মুখেও বদলার কথা শোনা যাচ্ছে। কিন্তু ইলিয়াসের হুমকির মধ্যেও 7ই মের যে আতঙ্ক সেটা বারবার ঘুরে ফিরে আসছে। ভাষণে বারবার ভারতের মিসাইল হামলার কথা উঠে এসেছে, ফলে প্রাণে ভয়ের তুফান যে আছে এ কথা অস্বীকার করার কোনো জায়গাই নেই। তার কারণ অপারেশন সিঁদুরে মাসুদ আজহারের পরিবারের মৃত্যু হয়েছে, পাক সেনার নাকের ডগায় ভারতের হামলা নিয়ে আক্ষেপও শোনা গিয়েছে ইলিয়াস কাশ্মীরের গলায়। আমার সহকর্মী সিজার মন্ডল রয়েছে, একটু বিশ্লেষণ দরকার। সিজার, আমি জানতে চাইবো যে একদিকে ভয় রয়েছে, অন্যদিকে একটা হুমকি, হুমকিটাকে আর হুমকি বলছি না, হুমকিটাকে বলছি তাদের একটা ফাঁকা আওয়াজ, তার কারণ ভয় পেয়েছে। এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে এই যে জঙ্গিদের হুঙ্কার, হুঁশিয়ারি, সেনার একেবারে টহলদারিতে, সেনার একবার প্রহরায়, সেটা একটা দেশের জন্য কি মেসেজ দিচ্ছে? দেখো, হুমকি বলো, ফাঁকা আওয়াজ বলো, সেটা তারা দিতে বাধ্য, তার কারণ হচ্ছে সেটা তাদের অস্তিত্ব রক্ষার তাগিদে। আর তারা যে কতটা আতঙ্কে রয়েছে সেটাও স্পষ্ট, যেভাবে তারা পাকিস্তানের এলিট কমান্ডো ফোর্স, পাক সেনার এলিট কমান্ডো ফোর্সের প্রহরায় রয়েছে। খালি মিসাইল হামলা নয়, গত কয়েক মাসে আমরা দেখেছি পাকিস্তানের মাটিতে একের পর এক জঙ্গি নেতা নিধন হয়েছে এবং সেখানে তারা কোথাও আতঙ্কিত যে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়েও তারা নিরাপদ নয়, কিন্তু তাদের অস্তিত্ব রক্ষার তাগিদে তারা এই আওয়াজগুলো করছে। তাদের ফান্ড রেইজ করতে হবে এবং পাকিস্তান কোনো না কোনোভাবে সরকারিভাবে তাদেরকে সাহায্য করে যাচ্ছে, কারণ ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ, তা সেখানকার পাকিস্তানের শাসকেরও অস্তিত্ব রক্ষার প্রশ্ন। আর সেই জায়গায় দাঁড়িয়ে তাদের আতঙ্কটা বারবার প্রকট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস প্রকট হচ্ছে, পাকিস্তান সরকার বা পাক সেনা সরাসরিভাবে যে জঙ্গি মদত দিচ্ছে, যেটা বারবার আন্তর্জাতিক মঞ্চে বারবার ভারত দাবি করেছে, সেটা কিন্তু তারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছে। একদমই তাই। ধন্যবাদ সিজার। এই মুহূর্তে আরো একটি আপডেট আমাদের নজর থাকবে জম্মু কাশ্মীরের কিস্তওয়ারে, সেখানে কেশমানে আজও গুলির লড়াই চলছে, জঙ্গি এবং সেনার গুলির লড়াই। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছেন, আমরা যাব তার কাছে। তবে তার আগে আপনাদের জানাই, জঙ্গি এবং সেনার গুলির লড়াই চলছে, জঙ্গিরা পালিয়ে যেতে না পারে তার জন্য এলাকা পুরোটা ঘিরে রেখেছে যৌথ বাহিনী। ঘরের বিদ্রোহ ঠেকাতে একেবারে জেরবার পাক সরকার। খাইবার পাখতুনখোয়া, সেখানে পাক বিমান হামলা, তিরাহ উপত্যকায় পাক বিমান হামলায় নিহত অন্ততপক্ষে 30। বলজদের বিদ্রোহ ঠেকাতেই কি এই বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ? বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সোমনাথ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, কি কারণে এই বিমান হামলা? দেখো, গত মাসের 15 তারিখ থেকে অপারেশন ইস্তাহান এ আসাম বলে একটি অপারেশন লঞ্চ করেছে পাক সেনা, যার উদ্দেশ্য হলো খাইবার পাখতুনখোয়ার একটা দক্ষিণ অংশে যে তেহরিক তালিবান বিদ্রোহী তাদেরকে দমন করা, এবং এই বিদ্রোহীদের দমন করতে গিয়ে পাক সেনা বারবার ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। এরই মধ্যে গতকাল রাত 2টো নাগাদ বিমান হানা চালানো হয় এবং এই বিমান হানায় অন্তত 30 জন নিরীহ নাগরিক, যারা ওই পাকিস্তানেরই বাসিন্দা এবং যারা ওই পাখতুনখোয়া ডেরা ভিরা অঞ্চলের মানুষ,
তাদের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে পাকিস্তান সেনাও স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ বিমান হানা চালানো হয়েছিল এবং সেই বিমান হানার লক্ষ্য ছিল তেহরিকি তালিবান, কিন্তু তাতে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এমন কথা এখনো পর্যন্ত পাক সেনা স্বীকার করেনি। একেবারেই ধন্যবাদ। আর এবার যে বিষয়টা বলবো সেটা বলার আগে একটা কথা বলি, সহবত শেখার জন্য যোগ্যতা লাগে, মানে এটিকেটও ডিজার্ভ করতে হয়। অপারেশন সিঁদুরে বিধ্বস্ত হয়ে যাওয়ার পর পাকিস্তানের যে শিক্ষা নেই সেটা এই ঘটনাটা প্রমাণ করেছে। হাফ সেঞ্চুরি করার পর পাক ক্রিকেটার শাহিবজাদা ফারহান তিনি যে ঘটনাটি ঘটালেন, যেটা করলেন, সেটা নিঃসন্দেহে অসংবেদনশীল একটা কাজ। পহেলগাঁও হামলার ক্ষত উস্কে ব্যাটকে বন্দুকের মতো ধরে, রাইফেলের মতো ধরলেন ফারহান। শূন্যে পরপর গুলি ছোড়ার মতো তিনি একটা জেস্টার করলেন, যেটাকে জেস্টার বললে কম বলা হয়। এটা ইঙ্গিত করেন যে ইঙ্গিতটা আর যাই হোক খুব একটা সংবেদনশীল নয়, যা নিয়ে জোর বিতর্ক। কয়েক মাস আগে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আবহে এ ধরনের সেলিব্রেশন, এ ধরনের জেস্টার যথেষ্টই ইনসেনসিটিভ, অসংবেদনশীল বলে মনে করছে ক্রিকেট মহল। ক্রিকেটারের এহেন আচরণে কেন পদক্ষেপ করবে না এশিয়ান ক্রিকেট কাউন্সিল, সে প্রশ্নটা আলবাত উঠছে। ভারতের কাছে হেরেও কোনো রকম লজ্জা নেই, নির্লজ্জ পাকিস্তান। ম্যাচ হাতের বাইরে যাচ্ছে দেখেও ভুলভাল ইশারা পাক বোলার হ্যারি শ্রফের। ভারতীয় দর্শকদের দিকে ফিরে বিমান পড়ে যাওয়ার মতো করে ইশারা করেন এই পাকিস্তান ক্রিকেটার। দেখুন সেই ছবিটা। অপারেশন সিঁদুরের দুর্মুষের পরেও শিক্ষা নেই, ভরা মাঠে ভারতীয় সেনাকে হ্যারি শ্রফ অপমান করেছেন বলে অভিযোগের বন্যা। আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে রয়েছেন। পরপর আমি পিসিআরকে বলবো দুটো উইন্ডো করে আলাদা আলাদা তাদের সহবতের অভাবের ছবিটা দেখাতে। দেখুন এই দুটো ছবি বলে দিচ্ছে খেলার মাঠে যেখানে সৌভ্রাতৃত্ব থাকবে, যেখানে ভালোবাসা থাকবে, স্পোর্টসম্যান স্পিরিট থাকবে, দেখুন কি স্পিরিট পাকিস্তানের। শিক্ষা নেই, লজ্জা নেই। আমার সহকর্মী কৌস্তব রয়েছে। কৌস্তব, আমি একটা প্রশ্নই করবো, এহেন জেস্টার একটা স্পোর্টস ফিল্ডে এভাবে এরকম একটা বিশ্ববাসীর কাছে এহেন জেস্টারের পর কোনো রকম পদক্ষেপ কি করা যায় না? ক্রিকেট কাউন্সিলের মাথায় রয়েছে মহসেন নাকভি, যিনি পাকিস্তানের, সেখান থেকে কি বা আশা করা যেতে পারে, এটাই এখন কিন্তু জোর, এই বিষয়টা নিয়ে জোর প্রশ্ন উঠছে এবং বিতর্ক কিন্তু টানা বেঁধেছে। এবং আমরা গতকাল দেখলাম যে শাহিবজাদা ফারহানকে যেরকম তিনি হাফ সেঞ্চুরি করার পর যে ভঙ্গিমায় তিনি, তার কাছে তথাকথিত সেলিব্রেশন, কিন্তু ভারতবাসীর কাছে কিন্তু এটা যন্ত্রণার জায়গা। যেভাবে তিনি 10 গান চালানোর মতো বা AK-47 চালানোর মতো তিনি ব্যাট দিয়ে যে সেলিব্রেশনটা, তার কাছে যে সেলিব্রেশন, কিন্তু তার মোক্ষম জবাব দিয়ে দিয়েছেন অভিষেক শর্মা বা শুভমান গিলরা। এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে হ্যারি শ্রফ এবং বিরাট কোহলির যে দ্বন্দ্ব বা মাঠের যে সত্যতা, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এর আগে কিন্তু হ্যারি শ্রফকে যতবারই দেখেছেন বিরাট কোহলি পরপর উড়িয়ে ছক্কা মেরেছেন, এবং কালকে হ্যারি শ্রফ যখন ভারতীয় দর্শকদের দিকে ওরকম অঙ্গভঙ্গি করছেন, ভারতীয় দর্শক ওরকম কিন্তু একটাই কথা বলেছেন তার দিকে, যে বিরাট কোহলি। তার কারণ কি, বিরাট কোহলি মাঠে না থাকলেও বিরাট কোহলি। स्टैंडर्ड राइवलरी एक ही बात है सर, कोई टीम अच्छा क्रिकेट खेले नहीं खेले, मेरे हिसाब से अगर दो टीमें 15-20 मैच खेल रही हैं और उसमें अगर 7 ऑल है या 8-7 से कोई आगे चल रहा है तो उसको अच्छा क्रिकेट खेलना बोलते हैं और उसको राइवलरी बोलते हैं। 13-0, 10-1, मुझे पता नहीं क्या स्टैट है, बट दिस इज नॉट अ राइवलरी एनी मोर। बट যে সেলিব্রেশনটা উনি করেছেন, এটা পহেলগাঁও অ্যাটাকের পর এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো ক্রিকেটার তো নেই, ক্রিকেটের কোনো সিও কোনো জায়গায় নেই। আর মূলত যেটা সব থেকে বেশি প্রকট হয়েছে সেটা হচ্ছে অশিক্ষা। এই অশিক্ষার জন্যই এটা হয়েছে। যেখানে মিস্টার নাকভি আছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মাথায়, তারা কি করে এটাকে সহ্য করছে, মেনে নিচ্ছে, এর এগেন্সে কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি তো অবাক, ওটা কখন আর শিখবে, কবে আর শিখবে, এখনো অপেক্ষা করছি। পুজোর বোনাস না পেয়ে বিক্ষোভ চা শ্রমিকদের। বোনাসের দাবিতে আন্দোলনে কালচিনি চা বাগানের শ্রমিকরা। বোনাস না দিয়ে উধাও কোহিনুর চা বাগানের মালিক কর্তৃপক্ষ। বিক্ষোভে সামিল কোহিনুর চা বাগানের শ্রমিকরাও। কালনায় জলাজমি থেকে নরকঙ্কাল উদ্ধার। রাজবংশী পাড়ায় মাথার খুলি, পাঁজর, হাড়গোড় দেখতে পান এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, কাউকে খুন করে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। হাড়গোড় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠায় পুলিশ। স্কুল চলাকালীন শিক্ষিকা ও সহায়িকার মধ্যে মারামারি। হাওড়ার জগৎবল্লভপুরের মাজু শক্তি সদন প্রাথমিক স্কুলে অশান্তি। অভিযোগ, সহায়িকার হাতে কামড় শিক্ষিকার। এই খবর জানাজানি হতেই স্কুলের বাইরে অভিভাবকদের বিক্ষোভ। দুজনকে বদলি করার দাবি অভিভাবকদের। বাজি ফাটানোকে কেন্দ্র করে আসানসোলে দুই পরিবারের বিবাদ। হাতাহাতিতে জখম 5 জনের নামে অভিযোগ দায়ের। গতকাল রাতে বাড়ির সামনে বাজি ফাটানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। পুরনো শত্রুতার জোরে এই ঘটনা বলে অনুমান।
পুরনো বিবাদের জেরে নদিয়ায় মহিলার ওপর ধারালো অস্ত্রের কোপ, হাসপাতালে ভর্তি আক্রান্ত। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত, তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে মাস দেড়েক আগে প্রতিবেশীর বাড়িতে ওই মহিলার ছাগল ঢুকে পড়েছিল, সেই নিয়ে বিবাদ হয় প্রতিবেশীর সঙ্গে। সাত সকালে কোনা এক্সপ্রেসওয়েতে গাঁজা সহ গ্রেফতার ৩। নাকা চেকিং এর সময় আটক গাড়ি, ৩৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার এক মহিলা সহ ৩ জন। ঘাটালের দেওয়ানচক ও বেলেজোরের সরকারি জায়গা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ। প্রায় ৭০টি গাছ কেটে নেন স্থানীয় তৃণমূল নেতা বৈদ্যনাথ মাইতি। অভিযোগ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে দুর্ঘটনা, মাছ সমুদ্রে চড়ায় আটকে যায় মৎস্যজীবীদের বোট। জিঞ্জিরা দ্বীপের কাছে বোটের পাটাতন ভেঙে বিপত্তি, ৯ মৎস্যজীবীকে উদ্ধার, মইপিট কোস্টাল থানার পুলিশের। তমলুকে দিনে দুপুরে সোনার দোকানে লুট, মিলননগর বাজারে হেঁটে এসে গয়না হাতিয়ে উধাও ৩ দুষ্কৃতী। ৫০ লক্ষ টাকার গয়না লুট করা হয়েছে। ঘটনাস্থলে তমলুক এবং কোলাঘাট থানার পুলিশ গিয়ে পৌঁছেছে। দিনে দুপুরে দোকানে এসে হেঁটে হেঁটে এসে লুটপাট চালিয়ে চলে গেল দুষ্কৃতীরা। আমার সহকর্মী কনিষ্ক রয়েছে। কনিষ্ক, আমি জানতে চাইবো এখনো পর্যন্ত এই ঘটনার কতটা কি কিনারা করা গিয়েছে? ক্লোজ সার্কিট ক্যামেরার কোনো ফুটেজ এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে কিনা, পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত সমগ্র ঘটনা নিয়ে কোলাঘাট এবং তমলুক থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং যে এলাকা থেকে স্থানীয় কনিষ্ক, এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আরো একবার যোগাযোগ করার চেষ্টা করবো। কিন্তু তমলুকে দিনে দুপুরে সোনার দোকানে লুট, যে ছবিটা দেখছেন আপনারা, এই সোনার দোকানে ঘটনাটি ঘটেছে। মিলননগর বাজারে হেঁটে এসে গয়না হাতিয়ে উধাও হয়ে যায় ৩ দুষ্কৃতী। কনিষ্ক, আমি আরো একবার জানতে চাইবো এখনো পর্যন্ত কতটা কি কিনারা করতে পেরেছে পুলিশ এই ঘটনার? দেখো, পুরো এলাকার জুড়ে যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ। 2 থানার পুলিশ ইতিমধ্যেই সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে এবং তারা যে হেঁটে হেঁটে ঢুকলো, মূল যে সোনার দোকান কতটা দূরে কোনো গাড়ি রেখেছিল কিনা বা কোনো যানবাহন করে এসেছিল কিনা সেই বিষয়টা তারা ট্র্যাক করার চেষ্টা করছে। তার পাশাপাশি যে এই যে ৫০ লক্ষ টাকার গহনা এবং টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। এবং প্রকাশ্য দিবালোকে দোকানে এসে লুটপাট চালালো, মারধর করলো, তারপরে শূন্যে গুলি ফায়ার করে বেরিয়ে গেল। এই বিষয়টা যে অভিযোগটা উঠে আসছে, সেই বিষয়টা কতটা ঠিক সেই সমস্ত কথা বলে বা কত কথা। বেশ বেশ, ধন্যবাদ কনিষ্ক। হেঁটে এসে দুষ্কৃতীরা লুট করে লুটপাট চালিয়ে শূন্যে গুলি চালিয়ে চম্পট দিয়েছে। এখনো পর্যন্ত কোনো খোঁজ পুলিশ পায়নি। কিছু বক্তব্য এসছে আমাদের কাছে, শোনাবো আপনাদের। জাস্ট এখানে দাঁড়াইছি, এটাই আমার দোকান, এখানে দুজন বসেছিল। তারপরে আওয়াজ একটা পেলাম, গঁগানি আওয়াজ, একটু আগে গেলাম, আওয়াজটা জোরে আসছে। তারপর দরজাটা খুলে ঢুকলাম, ফাঁকা, ওখানে কেউ নাই। একটু আগে আওয়াজটা যেখানে বেরিয়ে যাচ্ছে, একদম হাত বাঁধা এইভাবে পড়ে আছে। আমি উপরে একটা তার ভাবছি ওর গায়ে পড়ে আছে, আমি তাহলে ইলেকট্রিক শর্ট খেতে পারে। তার বাঁধা, তখন বলে না, তো তার বাঁধা হয়ে আছে, হাত মুখ ফুক বাঁধা হয়ে আছে। তখন দেখলাম সাইডের তেজরি খোলা। তখন এই ডাকাত মানে বললো, তখন চুরি করে। কজন এসছিল? ও বলতেছে 2 জন, কিন্তু আমাদের এখানে ফলো যারা দেখছে 3 জন লোক। পিস্তল ছিল, মুখে মারছে, পিস্তল ছিল, পিস্তল দেখিয়ে চাবি ছিল ওদের কাছে, চাবি খুলিয়ে তারপর তোমার লেপালি গেছে। আমরা একটা ইনফরমেশন পেয়েছি যে এখানে কয়েকজন ঢুকেছিল দোকানে ঢুকে একজনই ছিলেন দোকানে, তখন ওনাকে বন্দুক দেখিয়ে এখান থেকে গয়না লুটপাট করে নিয়ে গেছে। আমরা ফুটেজগুলো ভেরিফাই করে আমরা দেখছি কোন দিকে এরা বেরিয়েছে। আর ফার্দার আমরা এরকম যে ক্রিমিনালরা আছে তাদের সাথে আমরা ম্যাচ করে দেখছি যে এরা কোথাকার ক্রিমিনাল হতে পারে। তো আমাদের তদন্ত যে শুরু হয়েছে, দেখছি। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে, নার্সিংহোমের দিকে অভিযোগের আঙুল তুলে সিউড়িতে তুলকালাম কাণ্ড। রাস্তা অবরোধ করে বিক্ষোভ রোগীর আত্মীয়দের। যদিও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঠিকই, কিন্তু তাদের অভিযোগ সরাসরি নার্সিংহোম কর্তৃপক্ষের দিকে। তাদের পরিজনের সঙ্গে ভুল চিকিৎসার শিকার হয়েছে তাদের পরিজন, যে কারণে তার মৃত্যু হয়। ক্ষোভে ফেটে পড়েন আত্মীয় স্বজনেরা এবং বিক্ষোভ প্রদর্শন করেন তারা সিউড়িতে এই নার্সিংহোমের সামনে। দেখুন সেই ছবি। ডাক্তারবাবুকে হোয়াটসঅ্যাপ বলছেন, মডার্ন যেখানে রিপোর্টার হয়, তারপরে এসে বলছেন আমাদের কোনো পারমিশন নেয়নি, শুধু বলেছে ওর আলসার আছে, আলসারে ওটি করবো, আলসারে আমাদের এটা বলে উঠে করে ঢুকিয়ে দিয়েছে। দোকানে দেওয়ার পরে পেশেন্ট যখন বার হয়, সব ব্লিডিং হচ্ছে, চারিদিকে ব্লিডিং হচ্ছে। অপারেশনটা প্রথম অপারেশনটা বল ব্লাডার হয়েছিল। তারপরে যখন বলছে
দিয়ে তারপরে যখন বললে ওটি করতে হবে, তারপরে দেখছি এইখানটা গোটাই কেটে দিয়েছে, দিয়ে বলছে আলসার, তাই বলছে। তারপরে বলছে আলসার হয়ে যাইছে, বলছে খেয়ে খেয়ে, আর ওইটু ভুল করে দিয়েছে, পুরো নাইট উপরে কেটে দিয়ে যা খাবার খেয়েছে এইদিকে সব বেরিয়ে যেছে। মানে আমাদেরকে এদিকে সেলাই করে ইয়ে করে দিলে, দিয়ে দুদিন পর আমাদেরকে এখানে একদিন দুদিন রেখলে, দিয়ে তারপরে বললে তুমি বাড়ি নিয়ে চলে যাও, পেশেন্টকে সব কিছু সমস্ত কিছু খাওয়াবে। সব খাওয়াইয়ে দিলাম, পেট একবার ফেঁপে সেলাই ফেটে একবার পুরো ইনফেকশন হয়ে একবার ভর সব বেড়েছে। ওটা তো ভুল চিকিৎসা তো হয়েছেই। ওইটা বাড়ির লোক বলছে যে ওদের দুটো, একটা বাচ্চা আছে, একটা আমি মেয়ে পক্ষ। আচ্ছা, দুটো বাচ্চা আছে, একটা মেয়ে একটা ছেলে, তাদের একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে, এইটাই চাইছে, আর কিছু না। হাওড়া একটি স্কুলে স্কুল চলাকালীন শিক্ষিকা এবং সহায়িকার মধ্যে মারামারি হয়, তারপর সহায়িকার হাতে কামড়ে দেন শিক্ষিকা। অভিযোগ এমনটাই। প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। সমস্যা বলছে এখানে অনেক কিছু নিয়েই সমস্যা, এক খাবার নিয়ে সমস্যা, বাচ্চাদের মারা নিয়ে সমস্যা, সব কিছু নিয়ে এখানে সমস্যা। দিদিমণি হেল্পারকে ঝেঁটা দিয়ে মারতে যাবে, সে খাবার দেরিতে করবে। এক মায়েরা যদি 11টায় কি 10:30টায় খিচুড়ি আনতে আসে, তাদের খিচুড়ি আর দেবে না। কেন দিদিমণি হেল্পারকে মারধর করে? ওই তো রান্না করতে দেরি হবে, ও যদি ঘর থেকে সুপুরি পাতা নারকল পাতা নিয়ে এসে রান্না করতে দেয়, সেই খাবারটা কত দেরি হবে? টাইমের মধ্যে হবে কি? একে তো বাচ্চারা পাবে না খাবার, তার মধ্যে সেদ্ধ হবে না, ডিমকে চাবি দেবে কেন? আমার বাচ্চা একদিন যদি নাই স্কুলে আসে, তা বলে তার খাবারটা কোথা যায়? সে খাবারটা তো তার পাও না, তাহলে সেই খাবারটা যায় কোথা? MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।